সন্ধ্যার একটু পরের সময়টা তখন। স্বচ্ছ চায়ের টং দোকানটায় বসা। পাশাপাশি এসে বসেছে ততক্ষণে রোহানও। একটা আদা চায়ের জন্য দোকানদারকে বলেই স্বচ্ছকে রাগিয়ে দিতে ইচ্ছে করেই বলে। ডিভোর্সের রেপ্লাইটা সুহা আমার জন্যই করেছিল বড় ভাই। আপনি বোধহয় জানেনও না আমাদের বিয়েটা হয়ে যাওয়ার কতটা পসিবিলিটি ছিল। শুধু মাঝখান থেকে এক্সিডেন্টটা হয়েই তালপাক পাকিয়ে দিয়েছে। স্বচ্ছর গা জ্বালা করে রোহানের সেধে এসে বলা কথাটা শুনে। রোহানের কথা বলার ভঙ্গিটা দেখে ইচ্ছে হয় এক ঘুষিতে চোয়াল ভেঙে দিতে। স্বচ্ছ দাঁতে দাঁত চাপে এক হাত দিয়ে রোহানের পিঠে চাপড় মেরে কাঁধে হাত রাখে, যেন অনেক কালের সুসম্পর্ক তাদের। তারপর ক্রুর হেসে বলে, গ্রেট জব ছোট ভাই। তো তারপর বল, টং দোকানে বসে হ্যাংলার মতো অন্যের বউ দেখার জন্য তাকিয়েছিলি কেন? তাকাবি আর? চোখ উপড়ে নিব এরপর তাকালে। রোহান এই পর্যায়ে হাসে। উত্তরে বলে, বড় ভাই দেখি খুবই ইনসিকিউর ফিল করছেন বউ নিয়ে। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে শুধায়, তোর মতো গর্দভের কথাতে ইনসিকিউর ফিল করব? আমি জানি আমার বউ আমায় ভালোবাসে। তোর 2 মিনিটের কথাতে আমি রেগে গিয়ে বউ ছেড়ে দিব তা ভাবাটা বোকামো। কথাটা বলেই পরমুহূর্তে আবার কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতেই ভ্রু উঁচিয়ে বলে উঠে, তোর পরিবার কাল সুহাদের বাড়ি গিয়েছিল না? কি ছ্যা চড়া রে তুই। সাথে তোর পরিবারটাও। আমি তো ভাবতেই পারি না ছোট চাচির বোনটা এমন এক ছ্যা চড়া ছেলের জন্ম দিয়েছে। রোহান যেন এতক্ষণে গিয়ে খুবই অসন্তুষ্ট হল। উত্তরে বলে, আম্মা তুলে কথা বলবেন না ভাই। কষ্ট লাগে। স্বচ্ছ খোঁচা দিয়ে শুধায়, নিজেকে সেভাবে বানিয়েছিস কেন শুনি? রোহান ততক্ষণে মুখ ভার করে উত্তর করে, কিভাবে বানিয়েছি? সত্যিই তো বলছি। আপনি তো সুহাকে ভালোবাসেন না অতটা, ভালোও রাখতে পারবেন না আমার মতো করে। শুনেছি আপনাদের বিয়েটাও খেলনা বিয়ে ছিল। তাহলে শুধু জেদের টানে এমনটা করছেন কেন বলুন? দিয়ে দিন না সুহাকে আমায়। স্বচ্ছর এই পর্যায়ে পুরো শরীর টগবগ করে রাগে। হাত নিষ্পিস করে। ইচ্ছে করে রোহানের মুখশ্রীটা কয়েকটা থাপ্পড় দিয়ে এবড়োথবড়ো করে দিক। স্বচ্ছ রোহানের কলার চেপে ধরে এই পর্যায়ে। দাঁতে দাঁত চিবিয়ে বলে, শুধুমাত্র চাচির দিকে তাকিয়ে তোকে আবার কে লাতে পারছি না। নয়তো এখনই তোর হাড্ডি গুলো গুঁড়ো গুঁড়ো করতাম। একজন হাজব্যান্ডের কাছে তার বউকে চাইছিস? তোর সাহস কত নির্লজ্জ। রোহান হালকা হেসে ততক্ষণে শুধায়, ভালোবাসা লজ্জা মানে না বড় ভাই। স্বচ্ছ হাসে। রোহানের কলার ছেড়ে বুঝানোর ন্যায় সুন্দর করে বলে, ভুল ভালোবাসা বেশেও লাভ নেই জানিস তো। তোর ক্ষেত্রেও লাভ দেখছি না। তুই বরং হাল ছেড়ে দে। সন্ধ্যার একটু পরই এসেছে স্বচ্ছ। লোক আনিয়ে বেলকনির মাপজোক করেছে কিছুটা সময়। উদ্দেশ্য বেকনিতে থাইগ্লাস লাগানো। চারদিকে যেভাবে শকুনের উপদ্রব দেখা দিচ্ছে বউ যদি ফসকে যায়। স্বচ্ছ লোকগুলোকে সবকিছু বলাবলি করে বুঝিয়ে দেওয়ার পর যখন লোকগুলো চলে গেল তখনই আলো নিভিয়ে দিল বিছানায় শুয়ে চোখ বুজে রইল। মাথাটা ধরেছে সামান্য। অন্য সময় হলে হয়তো সুহাকে জ্বালাতন করার উদ্দেশ্যে সে মাথায় হাত বুলিয়ে দিতে বলতো। মাথাটা টিপে দিতে বলতো। কিন্তু এখন বিপরীত। বরং স্বচ্ছ এখন সুহাকে এড়িয়ে এড়িয়েই চলার চেষ্টা চালাচ্ছে। মাঝে মাঝে আবার খোঁচা দিয়ে কথাও শোনাচ্ছে। তবুও বেশিরভাগ সময় সে সুহাকে এড়িয়েই চলছে বলতে গেলে। স্বচ্ছ শ্বাস ফেলে। মাথা চিরচির করলেও সুহাকে একটা ডাক পর্যন্ত দিল না সে। সুহাও তখন সিয়ার সাথে গল্পগুজব করছিল বাইরে। স্বচ্ছর হুট করে ঝালানো কমিয়ে দেওয়াটা যেন তার সহ্য হচ্ছে। হুট করে কথা কম বলাটাও অপছন্দনীয় ঠেকেছে। আর অবহেলা কিংবা এড়িয়ে চলাটা তো বুকে সরাসরি আঘাত করে তার। এই একটা মাস কত পাগলামো দেখালো ছেলেটা। কতটা জ্বালাতন করল। ইচ্ছে করেই তাকে রাগাত। সুহার এখন মন খারাপ হয় এসব ভেবে। কান্না পায় কেমন জানি যখন স্বচ্ছর এড়িয়ে চলাটা দেখে। সুহা দীর্ঘশ্বাস ফেলে। রুমে এসে বাতি নিভিয়ে স্বচ্ছকে শুয়ে থাকতে দেখে চুপ থাকে সুহা। মনে প্রশ্ন জাগে, হঠাৎ কি হলো? এতটা নীরব পরিবেশ? স্বচ্ছই বা এত তাড়াতাড়ি না খেয়ে ঘুমিয়ে গেল? সুহা ধীর পায়ে পা বাড়ায় যাতে স্বচ্ছ ঘুমালেও ঘুম না ভাঙ্গে। এগিয়ে গিয়ে বিছানার এককেনে বসেই সর্বপ্রথম হাত রাখে স্বচ্ছর কপালে। তাপমাত্রা বুঝার চেষ্টা চালায়। জ্বর এল না তো? না। শরীরের তাপমাত্রাটুকু তো স্বাভাবিকই আছে। তাহলে মাথা ব্যথা করছে কি?
সুহা হাত এগিয়ে এবারে স্বচ্ছর চুল ছুঁয়ে দেখে। মাথায় হাত বুলাতে লাগে। এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে অন্য হাতে স্বচ্ছর মুখে রাখতেই চোখ বুজে থাকা স্বচ্ছ বলে ওঠে, তুমি আমার কাছে সত্যিই ভালো থাকবে না সুহাসিনী? সত্যিই কি আমি তোমায় ভালো রাখতে পারবো না? সুহা ফিটফিট করে তাকায় এবারে। গালে রাখা হাতটা মুহূর্তেই সরিয়ে নেয় সে। স্বচ্ছর বলা কথাগুলো কেমন যেন শোনায়। যেন স্বচ্ছর কণ্ঠে সহস্র বিষাদের উপস্থিতি। সুহা ছোট শ্বাস টানে এবারে। স্বচ্ছর চুলে হাত বুলিয়ে দিতে দিতে উত্তর দেয়। আলো নিভিয়ে চোখ বুঝে শুয়ে থেকে কি এসবই ভাবছিলেন? স্বচ্ছ তখনও চোখ বুজে আছে। গম্ভীর স্বরে বলে, যেটা বলেছি তার উত্তর দাও। তোমাকে আমার চাইতেও অন্য কেউ আরো বেশি ভালো রাখতে পারবে? ওই রোহান পারবে? কি হলো বলো? সুহা হাসে এবারে। মৃদু হাসি, স্বচ্ছর মাথায় গতিশীল হাতটা স্থির করে উত্তর দেয়। অন্য কেউ তো চাইলে আপনার চাইতেও শত সহস্র গুণ ভালো রাখতে পারবে স্বচ্ছ। কিন্তু সে শত সহস্র গুণ ভালো রাখলেও আমি ভালো থাকবো কিনা তা হলো প্রশ্ন। বুঝলেন? স্বচ্ছ তখন বোকার মতো চোখ মেলে তাকায়। শুধায়, ভালো রাখলে ভালো থাকবেনই বা কেন? কারণ মানুষ যার সাথে ভালো থাকতে চায় তাকে না পেলে অন্য কারোর সাথে মন থেকে ভালো থাকতে পারে না। পারলেও হয়তো পরবর্তীতে মানিয়ে নিতে নিতে ভালো থাকতে হয়। স্বচ্ছ মুহূর্তেই ফের প্রশ্ন ছুড়ে, তুমি কি আমার সঙ্গে ভালো থাকতে চাও না সুহাসিনী? সুহা উত্তর দেয় না। যদি সে বলেও থাকতে চায় তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছ কি তা বিশ্বাস করবে? সুহা নীরব দৃষ্টিতে চেয়ে থাকে কিছুটা ক্ষণ। উত্তর দেয় না। কারণ তার ভাবনা মতে স্বচ্ছ হয়তো তাকে সেদিনকার এক্সিডেন্টের জন্য দায়ী করে। হয়তো ভাবে সেই এক্সিডেন্টটা ঘটিয়েছে। না হলে সেদিন ওভাবে জিজ্ঞেস করত তাকে। অথচ সুহা তো এই স্বচ্ছ নামক মানুষটার এইটুকু ক্ষতির কথাও ভাবতে পারে। এইটুকু খারাপ হোকও চায় না। সুহা কিভাবে বুঝাবে তা? সুহার মন খারাপ হয় স্বচ্ছ তাকে এমনটা ভাবে ভেবে। তাই তো প্রসঙ্গ পাল্টিয়ে উত্তর করল, মাথা ব্যথা করছে আপনার? তাহলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমান। স্বচ্ছ শুধায়, এড়িয়ে যাচ্ছ তুমি? সুহা ক্লান্ত চাহনিতে তাকায়। একটু হেসে বলে, কারণ আপনার খুঁজতে থাকা সেই প্রশ্নের উত্তরটা না পাওয়া অবধি আপনি আমাকে দোষীই ভাববেন স্বচ্ছ। এক্সিডেন্টের পেছনের মানুষটা আমিই ভাববেন। এদিকে আমার কাছেও তো কোন উপযুক্ত প্রমাণ নেই বলুন। আপাতত আপনার চোখে আমি এক প্রকার নি হিসেবেই আছি তাই না? আর সে নি আপনার সাথে ভালো থাকতে চায় এটা শুনলে আপনি হাসতেন, ভাবতেন আমি অভিনয় করছি। তাই এড়িয়ে গেলাম। কারণ সত্যিটা বললেও আপনি পাত্তা দিবেন না। স্বচ্ছ মুহূর্তেই শুধায়, তোমায় অবিশ্বাস করিনি আমি। তোমায় নিও বাবিনী সুহাসিনী। ট্রাস্ট মি। সুহা হাসে। এই পর্যায়ে কণ্ঠ রোধ হয়ে আসে। কান্না পায়। নিজেকে বিনা দোষে অভিযুক্ত হিসেবে দেখছে সে, স্বচ্ছ বিনা কারণেই তাকে অভিযুক্ত করর এড়িয়ে যাচ্ছে কি নিদারুণ ভাবে। তাহলে এই 1 মাস এতটা ভালোবাসা দেখানোরই কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল? সুহা কান্না আটকানো স্বরে উত্তর দেয়। কিন্তু আপনার কাজকর্ম বুঝাচ্ছে যে আপনি আমায় অবিশ্বাসী করছেন স্বচ্ছ। সত্যি বলবো, আমি আপনাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না স্বচ্ছ। আমি রার হলে আপনাকে সরাসরিই রতাম। আমার স্বভাবে অতটা বেইমানি নেই যে আমি আপনাকে ওভাবে মারতে চাইব। স্বচ্ছ হাত বাড়ায় এবারে। সুহার গালের পাশে এক হাত রেখে বলে, তোমায় তো এই জন্য দোষারোপ করিনি সুহাসিনী। আমি জানি তুমি আমায় রার কথা ভাবতে পারো না। আমি জানি তুমি আমার ক্ষতি করবে না সুহাসিনী। সুহার এই পর্যায়ে সত্যিই কান্না পেল যেন। চোখ টলমল করে। সুহা নিজেকে এতটা ভঙ্গুর হিসেবে বোধহয় কখনোই কল্পনা করেনি। কখনোই এভাবে কারোর সামনে কেঁদে ফেলা মেয়ে হিসেবে ভাবেনি সে। তবুও কেঁদে দিল। চোখ গড়িয়ে পানি পড়ল। নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপনের জন্যই বলল, আমি আমি সত্যিই আপনার ক্ষতি করতে চাই না স্বচ্ছ। কখনোই চাই না। সেখানে আপনাকে রে ফেলার কথাটা ভাবা তো আমার জন্য দুঃসাধ্যময় কাজ। আমি যা করিনি তার জন্য আমি শাস্তি পাচ্ছি তবুও। কেন আমায় শাস্তি পেতে হবে বলুন? তোমায় শাস্তি দেওয়ার কথা ভাবতে পারি না আমি সুহাসিনী। তুমি তো প্রাণ হও আমার। সুহা এই পর্যায়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। উঠে যেতে নিতেই স্বচ্ছ সুহা উঠতে দিল না। উল্টে সুহার কোলে মাথা রাখে এগিয়ে। সুহার হাতটা মাথায় রেখে শুধায়, হাত বুলিয়ে দাও।
তোমার কান্না সুন্দর বোধ হচ্ছে না সুহাসিনী। সুহা অন্য পাশ ফিরে কান্না থামাতে চায় চোখ মুছে। বলে, আমি এতটা অবহেলা বোধ হয় নিতে পারছি না। সত্যিই পারছি না। স্বচ্ছ চোখ বুঝে দুই হাতে সুহার কোমর আঁকড়ে ধরে মাথা রাখে সুহার কোল ঘেঁষে। বলে, তোমায় অবহেলা করার সাধ্য নেই আমার। সুহা আচমকায় বলে, আমার সাথে কি গেম খেলছেন? আবারও ভালোবাসার জালে ফাঁসিয়ে চ্যালেঞ্জে বিজয়ী হয়ে পালিয়ে যাবেন, রাইট? 1 মাস নিশ্চয় আমাকে আপনার প্রতি দুর্বল করার চেষ্টা চালিয়েছেন, তাই না? স্বচ্ছ এবারে হাসে। বলে, তুমিও তো বিশ্বাস করছো না আমায়। কারণ আপনি আমার উপস্থিতি পছন্দ করেন না স্বচ্ছ। এড়িয়ে যান আমায়। স্বচ্ছ হাসে। শুধায়, তুমি আজকাল ধরা দিয়ে দিচ্ছ, ছোঁয়ার অধিকার দিচ্ছ নিজ থেকেই, আশপাশে থাকছ। এড়িয়ে না গেলে তো বিপদ আমারই বলো। সুহা এই পর্যায়ে টানটান গলায় শুধায়, দূরে থাকলেই খুশি? উত্তর আসে, তুমি তো দূরেই থাকতে চাইলে সবটা সময়। তাই সুযোগ দিলাম আপাতত। পরবর্তীতে ছাড় দিব না আর সুহাসিনী। সুহা চুপ থাকে। স্বচ্ছ ততক্ষণে সুহা হাতটা মাথায় চেপে রেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। বলে, মাথায় হাত বুলাও। বড্ড যন্ত্রণা। আবিরদের বাসা থেকে হুট করেই ছুটিদের বাসায় বিয়ের প্রস্তাব আসল। বিয়েটা ঠিক করে রেখে ছেলে দেশে ফিরলেই বিয়েটা সম্পন্ন করবে এমনটাই প্রস্তাব রাখা হলো। ছুটির বাবা মা দুইজনেই এই প্রস্তাবে খুশি হলেন। জানেন তারা যে, তাদের বোকা মেয়েটি কবে থেকেই এই আবির ছেলেটাকে মন দিয়ে বসে আছে, এতকাল যে এত বিয়ের প্রস্তাব কিংবা পাত্রপক্ষকে উপেক্ষা করে এসেছে তাও যে কেবলই এই আবির ছেলেটার জন্য তা তাদের জানা কথা, তাই তো আবিরদের বাসা থেকে বিয়ের প্রস্তাব পেয়ে খুশিই হয় দুইজনে। খুশি না হওয়ারও তো কারণ নেই। ছেলে ভালো, ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ। স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছে, পাশাপাশি আয়ও করছে। সুন্দর ফিউচার। তার উপর পাশাপাশি বাসা। মেয়ে যদি দেশেই থাকে তো তাদের কতটা সুবিধা হবে। দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই মেয়েকে চোখে চোখে দেখতে পারবেন। ছুটির বাবা মা সবটা বুঝে শুনে একলাফে রাজি হতে গিয়েও শুধুমাত্র মেয়ের মতো নেওয়ার জন্যই উনারা কিছু জানালেন না শেষমেশ। অবশেষে ছুটির বাবা তোফায়েল আহমেদ যখন বাড়ি ফিরলেন তখন আস্তে ধীরেই ছুটিকে সবটা খুলে বললেন। ভাবলেন তার মেয়ে খুশিতে একলাফ মেরে জানাবে যে সে রাজি। অথচ ঘটল ভিন্নটাই। তোফায়েল আহমেদের আশায় এক বালতি জল ঢেলে দিয়েই ছুটি জানায় সে আবির ভাইক পছন্দ করে না। আবিরকে সে বিয়েও করতে চায় না। আকস্মিক এই উত্তরটার পরেও ছুটির মা খুব বুঝাল ছুটিকে। কিন্তু বিশেষ লাভ হয়নি। ছুটি নিজের সিদ্ধান্তেই স্থির থাকল। উল্টে জানালো মাসখানেকের মধ্যেই সে বিয়ে করবে। তাও অন্য ছেলেকে। বাবা মা যেন পাত্র দেখে তার জন্য। আকস্মিক ছুটির এহেন সিদ্ধান্তে তার পরিবার বিস্মিত হলেও মেনে নিল। ইনিয়ে বিনিয়ে আবিরের পরিবারকে জানালো যে ছুটি রাজি নয় বিয়েটায়। ব্যাস, এই খবরটা পৌঁছে গেল আবিরের কানেও। আবির ততক্ষণে রেগে আগুন। দুইবার বিয়ের প্রস্তাবে না করেছে ছুটি। আবির সে অপমান সহ্য করতে না পেরে হুড়মুড় করে কল দেয় ছুটিকে। অপর পাশ থেকে কল রিসিভড না হওয়াতে রাগ দ্বিগুণ হয় তার। অবশেষে শেষমেশ যখন রিসিভড হয় তখনই রাগে ধমক মেরে বলে, ভাব দেখাচ্ছিস আমার সঙ্গে ছুটি? অবহেলা দেখাচ্ছিস? এতকাল যে আমি তোকে অবহেলা করেছি তার প্রতিশোধ নিতে চাইছিস? নাকি অন্য কাউকে ভালো লেগেছে? আমার প্রতি আর মন টানছে না, তাই তো? আজ শহরে রোদ উঠেছিল কড়াভাবেই। গরমে নাজেহাল অবস্থা। ভ্যাপসা গরমে সারাদিন ঘামে নাজেহাল অবস্থা হলেও রাতে স্বস্তি মিলেছে এক পশলা বৃষ্টির মাধ্যমে। ছুটি অবশ্য সেই বৃষ্টিতে রাতের আকাশ মাতিয়ে ভিজে এল। আজ অনেকটা দিন পর আবারও ঝুম বৃষ্টিতে গা ভেজাচ্ছে সে। আজ অনেকদিন পর আবারও বর্ষণের প্রতিটা কণা তাকে ছুঁয়ে যাচ্ছে তারই চোখে অশ্রুকণার সঙ্গে। ছুটি মনে পড়ে সর্বশেষ বৃষ্টি ভেজার মুহূর্তটুকু। আবির ভাইও ছিল সেদিন। খুব শাসিয়েছিল। সাথে নিজের পরনের ব্লেজারটাও খুলে দিয়েছিল। ছুটি তাচ্ছিল্য করেই হাসে এবার। যাকে চেয়েছিল তাকে তো পেলি না, উল্টে তার ব্লেজারটা তার কাছে থেকে গেল। উহ, সেই দিন যে আবির ভাইকে সে দেখল এরপর আর দেখা হলো না মানুষটাকে। এরপর আর সরাসরি দাঁড়িয়ে কথা বলা হলো না। ছুটি বৃষ্টি শেষে ভিজে চুপচুপে হয়ে যখন বাসায় ফিরল তখনই ভেজা গায়ে থাকা অবস্থাতেই দেখতে পেল ফোনে অনেকগুলো কল এসেছিল। তাও আবিরেরই। হয়তো বিয়ের প্রস্তাবের প্রত্যাখ্যানের বিষয়টা এতক্ষণে কানে গিয়েছে। নয়তো এতগুলো কল দিত।
ছুটি কল রিসিভ করে। কিছু বলার আগেই ওপাশ থেকে ধমকে সুরে কথা আসে। ভাব দেখাচ্ছিস আমার সঙ্গে ছুটি? অবহেলা দেখাচ্ছিস? এতকাল যে আমি তোকে অবহেলা করেছি তার প্রতিশোধ নিতে চাইছিস? নাকি অন্য কাউকে ভালো লেগেছে? আমার প্রতি আর মন টানছে না তাই তো? ছুটি এবারে হাসে। আরাম করে ভেজা গায়ে গিয়ে বেকনিতে বসে। পরপরই উত্তরে বলে, আবির ভাই, আপনাদের প্রস্তাবে না করেছি তাই গায়ে লেগেছে খুব। তবে একটা সত্যি বলি, আপনারা বন্ধুরা বোধ হয় সবাই সেইম সেইম, তাই না? অপর পাশ থেকে আবির রেগে উত্তর করে, তুই আমার বন্ধুদের কজনকে চিনিস? কজনকে চিনে কথাটা বলছিস? ছুটি ফের হাসে। উত্তর করে, যে দুইজনকে চিনি সে দুইজনের একজনও এমন ভুল করেছিল অতীতে। সুহা প্রস্তাব নাকচ করাতে ইগোতে লেগেছিল আপনার বন্ধুর, যার কারণে সুহাকে প্রেমে ফাঁসিয়ে বিয়েটা করে প্রতিশোধ নিয়েছিল। আমার মনে হয় আপনিও বোধ হয় একই কারণেই এমন রেগে আছেন এই মুহূর্তে, তাই না? আবির এই মুহূর্তে এসে রাগ থামিয়ে শান্ত হয়ে গেল। ছুটি তাকে স্বচ্ছর সঙ্গে তুলনা করছে? কেন? নিশ্চয় এমনি এমনি নয়। আবির হুট করেই আবিষ্কার এতকাল সে যে ভয়টা পেয়েছিল তাই যেন সত্যি ছুটি সত্যিই পাল্টে যাচ্ছে। সত্যিই ছুটি দূরে সরে গিয়েছে। এই মুহূর্তে এসে আবিরের মনে হয় ছুটি সত্যিই তাকে আর চায় না। আবির নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়েই গম্ভীর স্বরে বলে, আমাকে তোর স্বচ্ছর মতো মনে হচ্ছে কেন ছুটি? কেন মনে হচ্ছে আমি বিয়ে নিয়েও হ্যাংলামো করছি? ছুটি এই পর্যায়ে চোখ বুঝে ফোন কানে নিয়ে একগুচ্ছ অভিযোগ ঢেলে বলে ওঠে, আপনাকে তো স্বচ্ছ ভাইয়ার থেকেও জঘন্য মনে হয় আমার। অন্তত আপনার বন্ধু এমন একজন মেয়ের অনুভূতি নিয়ে খেলেছিল যে মেয়েটার তখনও উনার প্রতি অনুভূতি জন্মায়নি। শুধু প্রস্তাবটাই নাকচ করেছিল মেয়েটা। বিনিময়ে উনি মেয়েটার মনে তার জন্য অনুভূতি জন্ম দিয়ে প্রতিশোধ নিয়েছিল কেবল। আর আপনি? যে মেয়েটা আপনার প্রতি এতটা অনুভূতিপ্রবণ, এতটা সময় যাবৎ আপনার প্রতি দুর্বল। আপনি নিজেও জানেন সে কতটা পাগল ছিল আপনার জন্য। আর আপনি? আপনি স্বার্থ পূরণের জন্য তার অনুভূতিটাকেই ব্যবহার করেছেন। খুব জঘন্য নয় বলুন? আবির বিস্ময় নিয়ে তাকায় এইবারে। সে ব্যবহার করেছে? সত্যিই ব্যবহার করেছে? কিন্তু সত্যিটা তো হলো সে ব্যবহার করেনি। উল্টে অনেক আগ থেকেই সে ছুটিকে ভালোবেসেছিল। শুধু প্রকাশ করেনি। সাদাফ যখন ছুটির অনুভূতিটাকে ব্যবহার করতে বলেছিল তখনও তো সে এসবে রাজি হয়নি। তাহলে ছুটি এই কথাটা কেন বলল তাকে? আবির মুহূর্তেই শুধাল, আমি ব্যবহার করেছি তোর অনুভূতিকে? ছুটি কঠিন স্বরে উত্তর করে, জানি না, নিজেকে প্রশ্ন করুন। আবিরের এই মুহূর্তে অসহায় লাগে। কোথাও যে ছুটি তাকে ভুল বুঝছে তা তো সে বুঝতে পারছে, কিন্তু কোন বিষয়ে? সে তো এমন কিছু করেনি। আবির দীর্ঘশ্বাস ফেলে বুঝানোর ন্যায় বলে, আমি তোর অনুভূতিকে ব্যবহার করিনি ছুটি। বরং যখন তোর অনুভূতি ব্যবহারের জন্য সাদাফ আমায় বলেছিল তখন আমি তার বিরুদ্ধেই বলেছিলাম। তুই একটা গর্দভ ছুটি। আজেবাজে কিছু ভেবে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিবি না। আমি খুব জেদি আবির ভাই। শুধু আপনার ক্ষেত্রেই আমি বোকা ছিলাম। মনে হতো না আমার মতো নরম মনের সহজ সরল মেয়ে বুঝি দুনিয়াতেই নেই? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মাত্রাতিরিক্ত জেদিও আবির ভাই। আপনার হয়তো ধারণাও নেই আমার জেদ কতটুকু। আবির শুধায়, কতটুকু? ছুটি তাচ্ছিল্য নিয়ে হাসে। উত্তর করে, কোন একদিন দেখতে পাবেন। তার আগে বলুন, আমায় নিয়ে উপহাস করে লাভটা কি হচ্ছে আপনার? আমি নিশ্চয় কোনোদিন আপনার ক্ষতি করিনি। আবির এই পর্যায়ে শক্ত স্বরে উত্তর করে, আমি তোকে ইগনোর করেছি বরাবর, এটা সঠিক। তবে উপহাস করিনি কখনো ছুটি। ছুটি হেসে উত্তর করে এবারে, এই যে কন্টিনিউসলি করছেন। এখনো করছেন। করছি? কিভাবে? জানেন আপনি? আবিরের মেজাজ খারাপ লাগে যেন এবারে। এই মেয়েটাকে সহজ সরল ভাবা বোধ হয় ভুল ছিল তার। নয়তো এতগুলো দিন লুকিয়ে লুকিয়ে তার উপর রাগ পুষত। সরাসরি কিছু না বলে ভুল বুঝত। এভাবে বদলে যেত। আবির দাঁতে দাঁত চাপে এবারে বলে, জানি না বলেই জিজ্ঞেস করেছি। কথা ঘুরাবি না। তোর মতো ঘুরানো পেঁচানো কথা আমি বলি না। কাজেই তোর ঘুরানো পেঁচানো কথার অর্থ বুঝতে আমার কষ্ট হয়। ঘুরানো পেঁচানো তাও ঠিক আছে আবির ভাই, কিন্তু ভেতরে এক বাইরে আরেক হলে? তখন কি করে মেনে নেওয়া যায় বলুন? মানে? ছুটি শ্বাস টানে।
কিছুটা সময় চুপ থেকে ভেবে চিনতে হুট করে বলে, কিছু না। ভালো থাকুন, যাকে ভালোবাসেন তাকে নিয়ে সুখে থাকুন এই প্রার্থনাই করি আবির ভাই। আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে হাসির পাত্র বানানো তো শেষ, তাই না? উপহাস তো অনেকটাই করলেন বন্ধুদের সাথে নিয়ে। এবার ছাড় দিন আমায় এসব থেকে। আর হ্যাঁ, একটাই অনুরোধ। আমার সাথে আর কখনো যোগাযোগ করবেন না। এই অনুরোধটুকু রাখবেন প্লিজ। কথাটুকু বলেই ছুটি কল রেখে দিল। বোধ হয় ওপাশ থেকে আবারও কল আসবে। বোধ হয় না, অবশ্যই আসবে। ছুটি তা জেনেই মুহূর্তের মধ্যে আবিরকে ব্লকলিস্টে ফেলল। যত জায়গায় যোগাযোগ করার পথ থাকে সবকিছু থেকেই সে আবিরকে ব্লক করল। পরমুহূর্তেই সিদ্ধান্ত নিল সে এই শহর থেকেও হারিয়ে যাবে। এই শহরও তো তার কাছে বিষাক্ত ঠেকে। প্রতিটা নিঃশ্বাস বিষাক্ত ঠেকে। ভোরের দিকে সুহার যখন ঘুম ভাঙল চোখ গেল স্বচ্ছর দিকে। টের পায় স্বচ্ছর এক হাত আঁকড়ে আছে তার পিঠ। জড়িয়ে রেখেছে। স্বচ্ছর সাথে এতগুলো দিন একসাথে ঘুমালেও স্বচ্ছ কখনো তাকে এভাবে জড়িয়ে ধরেনি। জ্বালিয়েছে ঠিক। তবে সুহার রাগের কাছে হার মেনে কখনো সুহাকে জড়িয়ে ধরার সাহসী করে ওঠেনি হয়তো। আর যখনই সুহা এই প্রথম সুযোগ দিল তখনই আজ এই প্রথম স্বচ্ছ তাকে জড়িয়ে ঘুমিয়েছিল। ইচ্ছে করেই জড়িয়ে রেখে ঘুমানোর সময় বলেছিল, তুমি চাইলে কাছে আসতে। তাই এতটুকু কাছে টানা যায় ভাবলাম সুহাসিনী। তুমি যদি চাও আরেকটু বেশিই কাছে টানতে পারি। তবে সেটা দ্বিতীয়বার আপনাকে আমার ঘরে আনার পর ম্যাম। সুহা ফ্যালফ্যাল করে চেয়েছিল ওই মুহূর্তে। আর সে তাকানো দেখেই স্বচ্ছ মুচকি হাসে। সুহার কপালে চুমু এঁকে বলে, একবার বিয়ের অনুষ্ঠান মিস করেছি, তাই বলে বিয়ে বিয়ে ফিল না করেই বাসর সেরে ফেলব? অতটা অমানবিক নই সুহাসিনী। নয়তো তোমার সম্মতি পেয়ে সঙ্গে সঙ্গেই কাছে টানতাম। সুহার ওই মুহূর্তে কানমুখ গরম হয়ে এল যেন। ছি, স্বচ্ছ কি বুঝাল? সে বাসর করতে মরিয়া হয়ে আছে নাকি? নাকি সে স্বচ্ছকে বলেছে এমন কিছু? ছি, স্বচ্ছ এটা বলতে পারল? সুহার রাগ হয়। রেগে কিছু বলতে যেতেই স্বচ্ছ হাসে। ফের বলে, এভাবে রেগে তাকিয়ে পাগল করে দাও সুহাসিনী। বারবার মাথার ভেতর তোমার রাগকে লজ্জায় পরিণত করার কৌশল আনতে বাধ্য করো। যাই হোক, তোমার হারামি দাদাজানকে রাজি করিয়েই বাসরটা সেরে ফেলব সুহাসিনী। আমি খুবই অপেক্ষা করে আছি। সুহা মুহূর্তেই নাক মুখ কুচকাল। বলে, ছি। স্বচ্ছ এই পর্যায়ে চাপা হেসেছিল। বলে, কার যেন খুব অভিযোগ আমি তাকে এড়িয়ে যাই বলে? দূরে দূরে রাখছি বলি? কে যেন এটাকে শাস্তি হিসেবে নিয়ে কান্না করছিল? তাছাড়া কে যেন হসপিটালে চুমুর শোধবোধও করতে বলেছিল আমায়। তো করতে হবে না চুমুর শোধবোধ, ভালোবাসার শোধবোধ? সুহা এরপর আর উত্তর করেনি যেন। চোখ মুখ হচে চোখ বন্ধ করেছিল। না হয় এই ছেলে আর কি যে বকবক করবে জানা নেই। সুহা কাল রাতের কথাগুলো ভেবেই শুকনো ঢোক গিলে তাকায় স্বচ্ছর দিকে। তখনও চোখ বুজে আছে স্বচ্ছ। তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে ঠেকেছে স্বচ্ছর গলায়, মুখে। সুহা এক হাতে চুলগুলো স্বচ্ছর মুখচোখ থেকে সরানোর চেষ্টা চালায়। অথচ পরমুহূর্তেই মনে হয় এই দৃশ্যটি তার দেখা অন্যতম সুন্দর একটি দৃশ্য। চোখ বুজে আছে ছেলেটা। সুহা নড়চড় করতে গিয়েও করে না। চুল সরাতে গিয়েও সরায় না। চুপচাপ ঘুমোঘুম চোখে দেখতে থাকে স্বচ্ছকে। মুখে আলতো খোঁচা খোঁচা দাড়ি যেন আরো সুন্দর বোধ হয়। মুহূর্তেই তার বোধ হয় এই ছেলেটা সত্যিই সুন্দর। সত্যিই এই ছেলেটা সুদর্শন। সুহা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে সুদর্শন পুরুষটার দিকে। হাত বাড়ায় আলতো করে। স্বচ্ছর কপালে আসা চুলে হাত রেখে আলতো করে সরিয়ে দেয় তা। পরমুহূর্তেই হাত রাখে স্বচ্ছে খোঁচা খোঁচা দাড়িতে। হাত বুলিয়ে নিয়ে পরক্ষণে ছুঁয়ে দেয় স্বচ্ছ পুরু ঠোঁট, নাকের ডগা এবং গাল। অবশেষে গলার কাছটায় হাত নিতেই চোখে পড়ে গলায় উঁচু হওয়া জায়গাটা। অ্যাডমস অ্যাপল। সুহা যেন কেমন করেই চেয়ে থাকে। হাত এগিয়ে ছুঁয়ে দিয়েও যেন শান্তি মেলে না। সুহা ছোটশ্বাস ফেলে উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকতেই স্বচ্ছর ঠোঁট বেঁকে উঠে এবারে। চোখ বুঝে রেখেই ঘুমোঘুম স্বরে সুধা এবারে। চাইলে তো দুয়েকটা মর্নিং চুমুও দেওয়া যেত সুহাসিনী। শুধু শুধু এতক্ষণ মুখ, ঠোঁট, দাড়িতে হাত বুলিয়ে অ্যাডামস অ্যাপলে গিয়ে পড়ে আছো। কাহিনী কি? সুহার কাছে স্বচ্ছর ঘুমোঘুম কণ্ঠটা দারুণ শোনায় মুহূর্তেই। পরমুহূর্তেই কথার অর্থ বুঝে ভ্যাবাচ্যাকা খাওয়া দৃষ্টিতে চেয়ে থাকে। তার মানে এতটা সময় স্বচ্ছ বুঝতে পারছিল সব? জেনে বুঝেই চুপচাপ শুয়েছিল?
আস্ত ধূর্ত এক লোক তো। সুহা মনে মনে ভ্যাবাচ্যাকা খেলে উপরে উপরে ফুঁসে উঠে বলে, আশ্চর্য, আমার চুল আটকে ছিল আপনার মুখে গলায়, তাই সরিয়ে নিচ্ছিলাম। স্বচ্ছ তাও হাসে। সুহাকে সেভাবেই জড়িয়ে রেখে মুখ গুজে সুহার গলায় ঘুমোঘুম স্বরে চোখ বুঝে থেকেই বলে, উহ, তোমার লজ্জা লুকানোর কৌশলটা দারুণ সুহাসিনী। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব